প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমরা 53 নং ক্লাস করব এবং আজকে আমরা আলোচনা করব সাহিত্যের রূপ ও রীতি। এবং সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা জানি সাহিত্যের অনেকগুলো শাখা আছে, শাখা প্রশাখা আছে, এবং এই সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে দুটো শাখা নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। দুটো শাখা হচ্ছে কবিতা ও নাটক। তবে চলো আমরা শুরু করে দিই আলোচনা। দেখো, সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেছেন 2রা জুলাই 1939। তিনি এখনও জীবিত আছেন, তাই বর্তমান লিখেছি। আমি চলে যাই মূল আলোচনায়। সাহিত্য এক বিশাল পরিধি, এর রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা। তেমনই একটি উল্লেখযোগ্য শাখা হলো কবিতা। কবিতা যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে দেখো, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতিকবিতা। অর্থাৎ কবিতা পদ্যে রচিত হয়। কবিতার দুটো বিভাজনের একটি হলো মহাকাব্য। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ আমরা দেখতে পাই মাইকেল মধুসূদন দত্তের অমরকীর্তি মেঘনাদ বধ কাব্যে। আমরা তাহলে মহাকাব্য নিয়ে আলোচনা করছি। দেখো, মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের। পুরো বিষয়টা আমি ছোট কিছু বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে এসেছি। মহাকাব্য আয়তনে বিশাল হয় এবং কাহিনীর উৎস হবে পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা নিয়ে। কাহিনী স্বর্গে বা পর্বে বিভক্ত থাকে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বন করে। অর্থাৎ মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। এর মূল লক্ষ্য হলো গল্প বলা। এটি পদ্যে রচিত হয়। মহাকাব্যের প্রধান চরিত্র অর্থাৎ নায়ক চরিত্র হবে বীর, প্রভাবশালী, ব্যক্তিত্ব সম্পন্ন। কাহিনীর উত্থান পতন এখানে অবশ্যম্ভাবী। আমি একটু বিশ্লেষণ করছি কথাগুলো, এতক্ষণ যে কথাগুলো বললাম। মহাকাব্যের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলা চলে মহাকাব্য আয়তনে বড়। তাছাড়া এটি হিন্দু শাস্ত্র, পুরাণ বা কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়। এর কাহিনী বিভিন্ন পর্বে বিভক্ত থাকে। এখানে স্বর্গ বলতে পর্বকে নির্দিষ্ট করা হয়েছে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কাহিনীকে কেন্দ্র করে। যেমন আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশে দুটি কাহিনীর, একটি হলো মহাভারত ও রামায়ণ। মহাভারত সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, তা হলো যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ মহাকাব্য বলতে মহাভারতকে বেশি আমরা নির্দেশ করছি। এর কারণ হচ্ছে মহাভারতটা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং এই মহাভারতের যে সম্পর্কে কথাটা বলেছিলাম, সেটা আবার বলছি আমি, যা নেই ভারতে তা নেই ভারতে। এখানে প্রথম ভারত বলতে মহাভারতকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় ভারত বলতে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। অর্থাৎ মহাভারত গ্রন্থে এমন কিছু নেই যা ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাকাব্য হলো কাহিনী কবিতা। আমরা কিন্তু এর আগেও কাহিনী কবিতা পড়েছি। ক্লাস 8-এ কিন্তু আমরা কাহিনী কবিতা পড়েছি। ক্লাস 8-এ আমরা 2 বিঘা জমি এটা কাহিনী কবিতা পড়েছি। অর্থাৎ একটা কাহিনী তুলে ধরা হবে পদ্যের মাধ্যমে, এটাকে কাহিনী কবিতা বলা হয়। অর্থাৎ এখানে কাহিনী বলা হবে পদ্যের ভাষায়। মহাকাব্য রচিত। মহাকাব্যের নায়ক চরিত্রটি বীর এবং প্রভাব সম্পন্ন হবে। আমরা কিন্তু মহাভারতে পাণ্ডব পুত্রগণের মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাই। এখানে ঘটনার উত্থান থাকবে, আবার পতনও থাকবে। এরপর আসো গীতিকবিতা। তোমাদের একটু গীতিকবিতা সম্পর্কে বলার আগে আমি একটু এখানে পড়ে নিচ্ছি। গীতিকবিতা দেখো, মহাকাব্যের তুলনায় আয়তনে ছোট। এ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকবিতা। অর্থাৎ গীতিকবিতায় কবির অনুভূতির প্রকাশ হওয়ায় দীর্ঘকাল হয় না, এটা সংক্ষিপ্ত হবে। তবে কখনো কখনো দীর্ঘ হতে পারে যদি তাতে কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। গীতিকবিতার বিভিন্ন শ্রেণী বিভাজন রয়েছে, যেমন ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক,
প্রকৃতি বিষয়ক, দর্শনাশ্রয়ী প্রভৃতি। এছাড়াও বাংলা কবিতায় আরও বিশেষ দুটি ধারার জনক হিসেবে আমরা দেখি কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিনকে। প্রথমজন হলেন বিদ্রোহী কবি আর দ্বিতীয়জন পল্লী কবি। তাহলে এসো আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। গীতি কবিতা মূলত মহাকাব্যের চেয়ে পরিসরে ছোট হয়। এখানে সাহিত্য বিশারদ বঙ্কিমের ভাষা যদি আমরা বলি তাহলে বলা যায় যে এখানে বক্তা বা কবি, এখানে বক্তা বলতে কবিকে বোঝানো হয়েছে। বক্তার অনুভূতির বহিঃপ্রকাশের উদ্দেশ্যই হলো গীতি কবিতা, অর্থাৎ বক্তা যা বলতে চাচ্ছেন, অর্থাৎ কবি যা বলতে চাচ্ছেন তার অনুভূতির বহিঃপ্রকাশই হলো গীতি কবিতা। গীতি কবিতা যেহেতু বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন ঘটে, তাই এটি সংক্ষিপ্ত আয়তনে সংক্ষিপ্ত হয় বা ছোট হয়। তবে এটি কখনো কখনো দীর্ঘ হতে পারে। বক্তার বা কবির মনের পূর্ণ অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে এটি কখনো কখনো দীর্ঘ হতে পারে। আমরা বৈষ্ণব পদাবলী যে নিদর্শন, আমরা আমাদের আদি নিদর্শন বলি, যে বৈষ্ণব পদাবলী, সেই বৈষ্ণব পদাবলীতে দেখেছি শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক আলোচনা এখানে করেছেন কবি। নিজের মনের মাধুরী মিশিয়ে এখানে কিন্তু তিনি বর্ণনা করেছেন। গীতি কবিতার বিভিন্ন বিভাজিত রূপ আমরা দেখেছি, যেমন ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক। ভক্তিমূলক বলতে প্রার্থনা অর্থে বা স্বদেশপ্রীতিমূলক দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করার ক্ষেত্রে, প্রকৃতি বিষয়ক, দর্শনাশ্রয়ী বিভিন্ন বিভাজন এখানে আমরা দেখতে পাই। আমাদের কবিতার আরও বিশেষ দুটি ধারা উল্লেখযোগ্য, যেটা আমরা দেখেছি যে আমাদের আরও দুটি ধারার জনক হিসেবে আমরা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দেখেছি এবং কবি জসিমউদ্দিনকে দেখেছি পল্লী কবি হিসেবে। তাহলে এসো এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। নাটক নিয়ে কথা বলছি। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। কারণ সাহিত্যের সকল শাখার মধ্যে নাটকই একমাত্র শাখা যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করে এবং সক্ষম হয়। এখানে পাঠক গোষ্ঠী বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যে পাঠক গোষ্ঠী বলতে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছিল তারপরে কিন্তু নাটক আবার পুস্তক আকারে মুদ্রিত হয়, সেজন্য এখানে পাঠক গোষ্ঠী বলা হয়েছে। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন, অর্থাৎ আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। তাদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য। এই নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভব না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। এখানে নাটকের কিছু পাঁচটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। নাটক সাধারণত 5 অঙ্কে বিভক্ত থাকে: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির বিচারে নাটককে প্রধানত ট্র্যাজেডি, কমেডি, প্রহসন এই 3টি ভাগে বিভক্ত করা যায়। তবে এদের মধ্যে ট্র্যাজেডি সবচেয়ে বা সর্বশ্রেষ্ঠ বলে গণ্য হয়। আমি এখন একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। নাটকের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি নাটক সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা। পূর্বে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়নি বলে নাটক মুদ্রিত হতো না, এটি মঞ্চে অভিনীত হতো। তোমরা দেখবে মঞ্চ নাটকগুলো কিন্তু এখনো টিভিতে অনুষ্ঠিত হয়। যেহেতু নাটক মুদ্রিত হতো না, তাই এর উদ্দেশ্য ছিল দর্শক সমাজকে প্রভাবিত করা। পরবর্তীতে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় তখন কিন্তু নাটক বই হিসেবে মুদ্রিত হতে শুরু করে। নাটকের মাধ্যমে সমাজকে বা দর্শক সমাজকে একটা মেসেজ দেওয়া হয়, যেমন বাল্যবিবাহের অপকারিতা, বিদ্যা অর্জনের উপকারিতা, নিম্ন শ্রেণীর প্রতি নির্মম অত্যাচারের ফল, বিভিন্ন বিষয়ের মেসেজ থাকতে পারে। সংস্কৃতের আলংকারিকগণ মনে করেন নাটক কাব্য সাহিত্যের অন্তর্ভুক্ত। তাদের মতে এই কাব্য দুই ধরনের, একটি দৃশ্যকাব্য, অন্যটি শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য হলো যা দেখা যায় আবার শোনাও যায়, আর শ্রাব্যকাব্য হলো যা শুধু শোনা যায়। শ্রাব্যকাব্য বলা যেতে পারে রেডিওতে যে যখন আমরা নাটকগুলো শুনি সেটা কিন্তু আমরা শ্রাব্যকাব্য বলতে পারি। তবে নাটক যেহেতু অভিনীত হয় তাই মানুষকে এরপরের আলাপটা ছিল হচ্ছে আমাদের নাটকের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়, এটা বলেছি তোমাদের। তারপরে হচ্ছে এরপর দেখো কাহিনীর বিষয়বস্তু এবং পরিণতির বিচারে নাটক 3টি ভাগে বিভক্ত: ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। ট্র্যাজেডিকে বিয়োগান্তক নাটক বলা হয়।
গ্রিক দার্শনিক বা সাহিত্যবেত্তা এরিস্টটলের ভাষায় ট্র্যাজেডি হলো রঙ্গমঞ্চে নায়ক নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয় ভয় ও করুণা প্রশমিত করে, দর্শকের মনের মধ্যে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। আমি একটু বিশ্লেষণ করছি যে এখানে রঙ্গমঞ্চে অভিনীত হবে, সেখানে নায়ক নায়িকার জীবন কাহিনীর কিছু বিষয় থাকবে, দৃশ্য পরম্পরা থাকবে এবং মানুষের মধ্যে বা দর্শকের মধ্যে একটা ভয় এবং করুণা সৃষ্টি হবে এবং এই করুণ রসের সৃষ্টির মাধ্যমে কিন্তু ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্যটা আমরা উপস্থাপন করতে দেখেছি। অর্থাৎ এই জাতীয় নাটক দর্শকের মনের মধ্যে করুণ রসের সৃষ্টির সহায়ক ভূমিকা পালন করে। এটি বিয়োগান্তক বলে এমনটি হয়ে থাকে। আর বিয়োগান্তক বলতে মূলত নাটকের মূল যে কোনো একটি চরিত্রের বিয়োগ ঘটে, তাই এটাকে বিয়োগান্তক নাটক বলা হয়েছে। কমেডি হলো মিলনাত্মক নাটক। মানুষের কৌতুকপূর্ণ দিক, অর্থাৎ মানুষ কিন্তু শুধুমাত্র দুঃখে ভেসে থাকে তা না, মানুষের জীবনে কিছু আনন্দেরও বিষয় থাকে। সেই কৌতুকপূর্ণ দিকটা যা কাউকে ব্যথা দেয় না, কষ্ট দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই হচ্ছে কমেডি নাটকের মূল লক্ষ্য। আর কমেডি নাটকের মাধ্যমে মানুষের ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম উপস্থাপন করে অশোভন বিষয় থেকে মানুষকে স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনা, এই বিষয়গুলো থাকবে কমেডির আলোচ্য বিষয় বা কমেডি নাটকের উপস্থাপিত বিষয়। এরপর দেখো প্রহসনে আমরা দেখতে পাই যে নাটকের রচনা শৈলী অবলম্বনে প্রহসন হবে হাস্যরসাত্মক, অর্থাৎ এখানে মানুষের জীবনের হাস্যরসাত্মক দিকগুলো তুলে ধরা হবে। নাটক দেখো বিভিন্ন শ্রেণীতে বিভাজিত হয়েছে, যেমন দ্রৌপদী নাটক, রোমান্টিক নাটক, কাব্যধর্মী নাটক ইত্যাদি। আর আমরা আমাদের বাংলা নাটকের বা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখনীতে যদি দেখি, তাহলে সেখানে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন তিনটা বিষয়ে আমরা আমাদের বাংলা ভাষায় সৃষ্টি হয়েছে এই নাটকগুলো আমরা দেখতে পাই। এছাড়া দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক বাংলা সাহিত্যে বিশাল স্থান দখল করে আছে। তাহলে আমরা আজকে কবিতা এবং নাটক সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আগামী ক্লাসে তোমাদের কোনো বাড়ির কাজ থাকছে না, এখন আমরা অ্যাসাইনমেন্টের উপর গুরুত্ব দিচ্ছি। আমরা অ্যাসাইনমেন্ট যখন দিব তোমাদের, তখন বলে দিব কোন কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট থাকবে। পরবর্তী নির্দেশনার জন্য ইউটিউব ক্লাসগুলো দেখতে নিমন্ত্রণ করছি তোমাদের।